This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা বাজে শনিবার সন্ধেবেলায় ঠোঁটকাটা আপনাদের সামনে। আজও বেশ কিছু প্রশ্ন যেমন প্রত্যেক দিন করি, যেমন প্রত্যেক দিন বলি, আজও অনেক কথা বলার আছে। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, এমনটা আগে কখনো দেখিনি। গণ অভ্যুত্থান হয়তো অনেক ভারী শব্দ হয়ে যাবে, তবু এত দিন ধরে এত লোক, সমাজের নানা স্তরের মানুষের এভাবে একটাই দাবিকে সামনে রেখে আওয়াজ তোলা, এমনটা আগে দেখিনি। ঘটনা ৯ই অগস্টের। অগস্ট শেষ হলো, প্রায় ১ মাস হলো, আজও আওয়াজ ফিকে হয়নি, বরং আওয়াজ বাড়ছে, আরো ছড়াচ্ছে, বরং নানা স্রোত এসে মিশে যাচ্ছে প্রতিবাদের স্বর। আজই যেমন দুটো ছবি একসঙ্গে দেখাবো। একদিকে দেখছেন স্কুলের বিভিন্ন স্কুল, শহরের নামি দামি ২০টা স্কুলের প্রাক্তনী, বর্তমান পড়ুয়া, শিক্ষক তারা পথে নেমেছিলেন ২০টা স্কুলের। অন্যদিকে ডক্টরস যে অ্যাসোসিয়েশন রয়েছে বেঙ্গলের, তারা রাস্তায় নেমেছিলেন এবং শহরের নামি দামি প্রথিতযশা চিকিৎসকরা আবার পথে নামলেন ওই একই দাবিতে। এমনটা আগে দেখিনি। স্কুল পড়ুয়া, প্রাক্তনীদের মিছিল, প্রতিষ্ঠিত চিকিৎসকদের মিছিল মিলে গেল প্রতিবাদের কণ্ঠ। ভবিষ্যতের ডাক্তার, শিক্ষক, পুলিশরা রাস্তায় নেমেছিলেন। শহরের নামি ২০টা স্কুলের পড়ুয়া, সঙ্গে তাদের শিক্ষক, সঙ্গে সেই স্কুলের প্রাক্তনীরা তিলোত্তমার জন্য বিচারের দাবি তুললেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। পালাতেই হবে, মনে হওয়ার ব্যাপার নেই, আমরা করেই ছাড়বো। এই যুব সম্প্রদায় কি করছে, ওঠো, তারা নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি হও, তারা লড়তে শিখুক। এই সমাজে না লড়লে তারা দাঁড়াতে পারবে না। আমার মেয়ে মারা গেছে, আমি আজ এই জন্য পথে বেরিয়ে এসেছি বিচার পাওয়ার আশায়, কিন্তু যে বিচার দেবে সেই বিচারাধীন হওয়া দরকার, তারই বিচার হওয়া দরকার, তার বিচার করতে আজ আমরা পথে এসেছি। জাগ্রত হওয়ার আশাতেই আমরা করছি এবং এটা আমরা করেই যাব, যতক্ষণ না সবার বিবেক জাগ্রত না হয়। শিক্ষকদের সঙ্গে পথে স্কুল শেষ হওয়ার পরে পড়ুয়ারাও বেরিয়েছিলেন। আর ঠিক একই সময় শহরের বিশিষ্ট নামি দামি চিকিৎসকরা পথে নামলেন, গর্জে উঠলেন। সিজিও কমপ্লেক্স অভিযান ছিল তাঁদেরও। এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড, সেটাকে যেরকমভাবে কভার আপ করার চেষ্টা হচ্ছে প্রশাসনের থেকে, পুলিশের থেকে, তার বিরুদ্ধে, এবং আমরা সবাই চাইছি যেন এর একটা দ্রুত সমাধান হয়। এটা তো একটা হাস্যকর যুক্তি। একটা ডাক্তার কেন, যে কোনো সাধারণ নাগরিকই বুঝতে পারবেন যে একটা প্রাইম মানে অকারেন্স, পিও যেটাকে বলে, যে প্লেস অফ অকারেন্স, সেইটা যদি সিকিউর করতে হয়, পুরো রুমটাকেই সিল করে দিতে হবে। যে নাম আসছে সেটা কিন্তু পুলিশ তারা আড়াল করার চেষ্টা করছে। আমরা আবারও বলছি যে আপনার যদি মনে হয় এ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তাহলে তার নাম আপনি প্রকাশ্যে আনুন, শ্বেতপত্র প্রকাশ করুন, সেই ব্যক্তির নাম আমরা জানতে চাই। এই যে থ্রেট কালচার, এই যে দৌরাত্ম্য চক্র, এই দুষ্ট চক্র, এটারই একটা চূড়ান্ত পরিণতি ঘটেছিল সেই দিনের এই হত্যাকাণ্ডটি।
তাই এর সঙ্গে যুক্ত যতগুলি নাম আসছে এদের সবাইকেই সিবিআই এর উচিত তাদের কাস্টডিতে নিয়ে উপযুক্তভাবে জিজ্ঞাসাবাদ করা এবং তদন্তটাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মনে হয়েছে যে এখানে 40 বা 11 ফুট গুরুত্ব নয়, 5 ফুট 1 ইঞ্চি যে মেয়েটা পড়েছিল তাকে কি আমরা দিতে পেরেছি সেটাই জানা আমাদের কাছে জরুরি। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুনলেন, সকলের তো এক কথা, নানা প্রজন্ম, নানা বয়স, কিন্তু দাবি একটাই, সুর একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আজও প্রায় 1 মাস হতে চলার পরও এমনটা আগে দেখিনি। এরপর কি শাসক স্বস্তিতে থাকতে পারে? প্রশ্নের উত্তর খুব সহজ। স্বস্তিতে যে নেই তা প্রতিদিন পুলিশের বয়ানে কি স্পষ্ট হচ্ছে না? প্রতিদিন পুলিশকে ব্যাখ্যা দিতে হচ্ছে যে ছবি, যে ভিডিও TV9 বাংলা দেখাচ্ছে, যে প্রশ্ন TV9 বাংলা করছে না। আজ শনিবার ডিসি সেন্ট্রাল সাংবাদিকদের মুখোমুখি হননি, কিন্তু তাতে অস্বস্তি কমে যায়নি। আসলে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। সাহিত্যিক হুমায়ুন আহমেদের থেকে ধার করেই কথাটা বললাম। তিনি লিখেছেন, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সহমত আপনি নাই হতে পারেন, সবার চিন্তা এক নয়, এক খাতে বয় না, কিন্তু আরজি করের তিলোত্তমাকে ঘিরে একের পর এক যে ঘটনা প্রবাহ, যে ছবি, অডিও ক্লিপ, ভিডিও পর পর আমরা দেখাচ্ছি, তাতে আপনারও কি মনে হচ্ছে না কিছু প্রশ্ন শুধু প্রশ্ন থেকে যাচ্ছে, উত্তর পাচ্ছি না? আজ দিনভর তো এই ছবিটাই দেখালাম আপনাদের, আবার দেখছেন। ভালো করে দেখুন তো, এটা আরজি করের সেই সেমিনার রুম। টেবিলের ওপর সবুজ চাদর জড়ো করে রাখা, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। বেডের পাশে চেয়ার, ডান দিকে বাঁক নিলে ডায়াস, এবার সাদা কাপড়ের পর্দা, যে পর্দার স্টিল ছবি গতকাল আমরা দেখিয়েছিলাম। পরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ও প্রেস মিট করে দেখিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। এবার আরও একটু দেখি। কাপড়ের আড়ালের ফাঁক দিয়ে শুট করা, নীল চাদরের ফাঁকে তিলোত্তমার বেরিয়ে থাকা বাঁ পায়ের পাতা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ডায়াসের ওপর টেবিলে একটা ব্যাগ। এতটা দেখার পর ধন্দ বেড়েছে, প্রশ্ন বেড়েছে। ধন্দ 1, ডিসি সেন্ট্রালের দাবি অনুযায়ী গায়ে নীল চাদর ছিল, আমরাও এখানে নীল চাদরই দেখলাম, কিন্তু যে সবুজ চাদরের কথা বলেছিলেন তিলোত্তমার মা বাবা, তাহলে টেবিলের ওপর জড়ো করে রাখা চাদর তিলোত্তমার গায়ে পরে চাপানো হয়েছিল। ধন্দ থেকে যায়, কারণ মা বাবা মেয়েকে দেখার সুযোগ পেয়েছিলেন 3:30 নাগাদ। হাসপাতালে পৌঁছে প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর তিলোত্তমা মা বাবার রঙের ভ্রান্তি হয়েছিল, এটা কি জোর দিয়ে বলা যায়? ধন্দ 2, এই যে ভিডিওটা দেখলেন এটা তুলল কে? ভিডিওগ্রাফি কার? সেমিনার রুম দেখেই বোঝা যাচ্ছে শুনশান, ভিড় নেই। তাহলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কি ছবি তোলা হয়েছিল? ছবিতে কোথাও কোনো পুলিশের কর্ডন দেখতে পেলেন না, একমাত্র সাদা পর্দার আড়াল ছাড়া। হিসেব বলছে পুলিশকে মৃত্যুর খবর দিতে দেরি হয়েছিল 25 মিনিট। পুলিশ ফরেনসিক এক্সপার্ট পৌঁছানোর আগে ভিডিওগ্রাফি করলো কে? ধন্দ 3, যিনি ভিডিওগ্রাফি করুন তিলোত্তমার মৃতদেহের খুব কাছে গিয়েছিলেন, তাহলে ডিসি সেন্ট্রাল ক্রাইম সিনের যে 40 ফিট ঘেরাটোপে সুরক্ষিত করে রাখার কথা জোর দিয়ে বললেন, পুলিশের অজান্তে কি সেখানে ঢুকে পড়লেন কেউ বা কারা? সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অভিজ্ঞ পুলিশ কর্তাদের হাতে কি এই ভিডিও ক্লিপিং পৌঁছেছিল?
আমরা একজনের ভিডিওগ্রাফি দেখালাম, সেমিনার রুমে ভিড় করে থাকা ছবিও দেখেছি। এত কিছু দেখার পর কোন যুক্তিতে মানুষ আমরা বিশ্বাস করব ক্রাইম সিন অক্ষত ছিল, তথ্য প্রমাণ কিচ্ছুটি নষ্ট হয়নি? ওই যে শুরুতেই বললাম, সব প্রশ্নের উত্তর মেলে না, মানে ধন্দের সন্দেহের উঁকিটা মনের মধ্যে হতেই থাকে। ভয়ঙ্কর, মানে তুমি যে প্লেস অকারেন্স, যে প্লেস, সেইটাকে পুরো একদম নষ্ট করে দিতে চাইছে তারা। যারা মেরেছে, সাজিয়েছে, গুছিয়েছে, তাদের প্রত্যেকটা লোকের পায়ের ছাপ, হাতে মানে নানা রকম জিনিস থাকবে, ফিঙ্গারপ্রিন্টস থাকবে। তো এইভাবে এটাকে ক্রাইম সিন সিল করা বলে না, এটা ভাঙা টাঙা হয়েছিল, সেটাই ক্রাইম সিন ছিল না। তো যতটুকুনি আমি দেখি, আমরা দেখেছি, যতটুকুনি আমাদের এই বয়সটা আইডিয়া আছে, সেখানটাকে কোনোভাবে কোনো কিছু নষ্ট করতে দেওয়া হয় না, সেটাকে ঘিরে রাখা হয়, কর্ডন করতে হয়, কিন্তু সেটাকে করেনি তারা। সেখানে ভর্তি লোক ঢুকিয়ে দিয়েছে, মানে পরিষ্কার হয়েছে এটা কোনো মানে মামুলি ঘটনা। পুলিশ তো অনেক কথাই বলছে, তার উত্তর তো আমাদের বন্টির মা বাবা দিয়ে দিয়েছে। আগে বলেছিলে যে তুমি আমি 11 ফুট ছেড়ে দিয়েছি, এখন তো দেখা যাচ্ছে 40 ফুটের মধ্যে মানুষ সেখানে ঘুরছে। সেখানে বলুন আমি কি পাবো সেখানে? এই সর্বনাশটা করেছে ক্যালকাটা পুলিশ। হিসেব মিলছে না, সন্দেহ যাচ্ছে না। 9:45 হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকের মৃত্যুর খবর পায়। পুলিশের কাছে খবর গেল 10:10, 25 মিনিট। কেন এত দেরি? কেন? এক ঘটনাস্থল সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যেই হাসপাতালের সেমিনার হলে এক মহিলা চিকিৎসক খুন হলেন। খুনের আগে ধর্ষণ। ঘটনার ব্যাপকতা কি আরজিকর কর্তৃপক্ষ বুঝতে পারেনি, নাকি ঘটনার গভীরতায় কিংকর্তব্য বিমূঢ় করে দেয়, নাকি ওই 25 মিনিট সিবিআই সুপ্রিম কোর্টে যে দাবি করেছিল ক্রাইম সিন অল্টার করা হয়, মানে অদল বদল করা হয়, সেই কাজে লেগেছে? পরতে পরতে রহস্য ধোঁয়াশা। 25 মিনিট অনেক সময়, একে তাকে ফোন ঘুরিয়েও এতটা সময় যায় না, যার জন্য থানায় খবর দিতে প্রায় আধ ঘন্টা দেরি হয়ে যায়। আরজি করেই তো পুলিশ পোস্ট রয়েছে, কেন আগে ফোন করা হলো না? পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পেশ করা রাজ্যের টাইমলাইন অনুযায়ী 9 আগস্ট সকাল 9:30 দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। 9:45 এমএসভিপি কে খবর দেন চেস্ট মেডিসিন ইউনিট অ্যাসোসিয়েট প্রফেসর। টালা থানায় এমএসভিপির চিঠিতেও সেই উল্লেখ। ডিসি সেন্ট্রালের বয়ান অনুযায়ী পুলিশ খবর পেয়েছে সকাল 10:10। আর প্রশ্নটা ঘুরে ফিরে তো এখানেই, আরজিকর কর্তৃপক্ষ 9:45 জানলে পুলিশ কেন 25 মিনিট পর খবর পেল? আমরা মানে টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি না। দেখুন, পুলিশের বয়ান, পুলিশের দেওয়া তথ্য আর সুপ্রিম কোর্টে সিবিআই এর দাবি, দুয়ে দুয়ে চার অনেকেই করছেন। এর আগের দিন সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হয়, সেদিন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক যারা, তারা বলেছেন এই টাইম লাইন নিয়ে কপিল সিব্বাল যে উকিল, তিনি জবাব দিতে পারেননি। পুরো টাইম লাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। দেখুন, প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফর ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। ভয়ঙ্কর, মানে তুমি
যে প্লেস অকারেন্স যে প্লেস সেইটাকে পুরো একদম নষ্ট করে দিতে চাইছে তারা। আমরা চাইছি যে যারা প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যেকটা মানুষ এবং পরোক্ষভাবে যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে, বিশেষ ব্যক্তিদের আড়াল করতে চাইছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং হচ্ছে তার যা আইন আছে সেই আইনের সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে। এরপর দেখুন ওই যে 40 ফিট আর 11 ফিটের তত্ত্ব, 40 ফিটের মধ্যেই তথ্য প্রমাণ মিলবে, ওই একই ঘরের বাকি 11 ফিটে মিলবে না। পুলিশ নিশ্চিত হয়ে গেল। পুলিশ নিশ্চিত কতক্ষণে হলো? ডিসি সেন্ট্রালের বয়ান অনুযায়ী 10টা 10-এ পুলিশ খবর পেয়েছে, আর ওপরে উঠতে ডিসি সেন্ট্রালই বলছেন নিচের আউটপোস্ট থেকে মিনিট 2 ধরে নিলাম 10টা 12, আর 10:30টায় কর্ডন করা হলো। পুলিশ তাই বলছে, ডিসি সেন্ট্রাল তাই বলেছেন, মানে 18 মিনিট। এই 18 মিনিটের মধ্যে অত বড় সেমিনার ঘরটায় পুলিশ কিসের ভিত্তিতে বুঝে গেল মাত্র 40 ফিটের মধ্যে রয়েছে যাবতীয় এভিডেন্স, গোটা ঘরের বাকি 11 ফিটে আর কিছুটি নেই? কিসের ভিত্তিতে? আপনি বুঝতে পেরেছেন? না, কোনো যুক্তিতেই এই প্রশ্ন বোঝা যাচ্ছে না, সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। ক্রাইম সিন ঘিরতে 18 মিনিট মাত্র সময় লাগলো, তাও 40 ফিট, কিসের ভিত্তিতে? আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10টা 12 এরকমই হবে। 10:30 কামরা সব যা ছিল অল অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি আমরা কার্টন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। এটা একটা ডিগনিটির ব্যাপার আছে, সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়। আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। ডিসি সেন্ট্রাল খুব কনফিডেন্ট, তার গলায় আত্মবিশ্বাস। তারা সব দেখে টেকে নিয়ে 40 ফিট বুঝে সেকেন্ড কর্ডন করে দিয়েছেন। প্রথম কর্ডন তাহলে কোনটা? ওই সাদা পর্দাটা যা হাসপাতাল টাঙিয়ে দিয়েছিল, যেটা আবার দুপাশে সরিয়ে দিয়ে কেউ একজন ভিডিওগ্রাফি করলেন। সেটাকে কি কর্ডন বলে, যা সরানো যায়, যেমন ইচ্ছা এদিক ওদিক করা যায়? কর্ডন মানে কি? পুলিশের কর্ডন বা যে কোনো কর্ডন মানে কি? তার ভিতরে উঁকি ঝুঁকি দেওয়াও যায় না। এটাকে কি বলবেন? কনফিডেন্ট ডিসি সেন্ট্রাল বলছেন তারা ঠিকঠাক বুঝে সেকেন্ড কর্ডন করেছেন 40 ফিটে। পুরো মাত্রায় ভিড়ে মিশে থাকা বিশেষ কেউ বা কারা ওই 11 ফিটের মধ্যে যারা ছিলেন একই ঘরে, সেখানে কি কোনো তথ্য প্রমাণ ছিল না? নিশ্চিত করতে পারে পুলিশ? প্রথম থেকে বলে দিয়েছেন ক্রাইম সিন সেফ। এবার এরকমভাবে একটা মানে মেরে, যারা মেরেছে, সাজিয়েছে, গুছিয়েছে, তাদের প্রত্যেকটা লোকের পায়ের ছাপ, হাতে মানে নানা রকম জিনিস থাকবে, ফিঙ্গারপ্রিন্টস থাকবে। তো এইভাবে এটাকে ক্রাইম সিন সিল করা বলে না। ভুলভুলাইয়া আরো। আরজি করের সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তি কে? দ্বন্দ্ব ছিল, আমরা প্রশ্ন করেছিলাম, কারণ নির্যাতিতার মা বাবা প্রশ্ন তুলেছিলেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জিকেও আমরা এই প্রশ্ন করি, না, সরাসরি তিনি কিচ্ছু বলেননি। তবে উনি যে ছবিটি আমাদের গতকাল দেখালেন, সেখানে মার্কিং করা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। চিহ্নিত ছবিতে চোখের ভুলও হতে পারে, তবে কলকাতা পুলিশের ছবিতে ওই ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। আমরা ঘটনার দিন মানে 9 আগস্টের দুটো ছবি পাশাপাশি দেখিয়েছি। একটা সকালে ক্রাইম সিনে ভিড়ের মধ্যে যে ছবি এখন দেখছেন, এটা অবশ্য কলকাতা পুলিশ আমাদেরই ছবি ব্যবহার করে মার্ক করে দিয়েছে সেই ছবি। আর অন্য একটি ছবি ওই দিন রাতের সামনে থেকে, সেখানে লাল জামা পরা এক ব্যক্তির মুখ স্পষ্ট দেখছেন সেই ছবিও। এই লাল গেঞ্জি পরা ব্যক্তিকে নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন তিলোত্তমার পরিবার, তার মা বাবা। শোনাবো। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম, দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। লাল গেঞ্জির পরিচয়টা আজ স্পষ্ট করলো IMA বেঙ্গল। একটা পোস্ট করেছেন তারা, ফেসবুক পোস্ট, প্রশ্ন তুলেছেন
অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন কি করে? মানে পুলিশ যে তথ্য দিয়েছে অ্যারো দিয়ে, ওই লাল গেঞ্জি পরা বা লাল পোশাক পরা ব্যক্তির মাথায় অ্যারো, ইন্দিরা মুখার্জি হাত দিয়ে দেখিয়েছেন ইনি হলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, এবং ওপরে লেখাও রয়েছে। আইএমএ তা মানতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের, এবং তারা জানিয়েছে অভিক দে এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। মানেটা পরিষ্কার, অভিক দে বহিরাগত। বহিরাগতের উপস্থিতি কেন? বহিরাগতের উপস্থিতি অস্বীকার করছে পুলিশ। ওইখানে যারা যারা উপস্থিত ছিলেন ক্রাইম সিনের আশপাশে সকলেই নাকি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় তদন্তের জন্য। যদি সত্যি আইএমের দাবি সঠিক হয়, যে দাবি নির্যাতিতার মা বাবাও করছেন, সন্দেহ প্রকাশ করছেন, তারা কোনো নাম বলেননি। আইএমএ বলছে ওই লাল জামা পরা ব্যক্তির নাম অভিক দে, তার একটি পরিচয়ও দিচ্ছেন। যদি তা সত্যি হয়, তার মানে বহিরাগতের উপস্থিতি স্পষ্ট। পুলিশ বলছেন তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কাকে বিশ্বাস করব? এসএসকেএম এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আরজি করে কেন? কিভাবে তিনি কর্ডন করে রাখা 40 ফিটের ঘেরাটোপে ঢুকে পড়লেন? পুলিশই বা তাকে সেখানে ঢোকার অনুমতি দিল কি করে? পুলিশকে মিথ্যে পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি? পুলিশ তো বলছে উনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সূত্র বলছে অভিক দে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের একজন। যদি আইএমের দাবি সঠিক হয়, সেই ঘনিষ্ঠতা থেকেই কি আরজি করের ক্রাইম স্পটে পৌঁছে গেলেন? কার ফোন পেয়ে? অভিক দের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক মহল। যদি সত্যি আইএমের দাবি ঠিক হয়, সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজি কর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এই জবাবটা তো পুলিশ প্রশাসন যদি সঠিক না দেন, তাহলে তো আমাদের প্রশ্নটা আরো বাড়ে যে ওই লাল গেঞ্জি পরা ব্যক্তি কি ছিলেন। সেই ডাক্তারবাবু যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়, তাহলে সেই ব্যক্তির নাম দাম ইত্যাদি দিয়ে কিন্তু প্রকাশ্যে আনা উচিত। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিক দেকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। সারা দিন ধরে দাপিয়ে বেড়েছে একটি লাল জামা পরেছে, একদম মৃতদেহ সৎকার পর্যন্ত গেছে। ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? স্বাভাবিকভাবেই এরপর রাজনীতি সোচ্চার হবে। রাজনীতি 2+2 4 করার চেষ্টা করবে। বিরোধীরা তো করবেই, শাসকও পাল্টা দেওয়ার চেষ্টা করবে ছক মেনে। পিজিটি পড়ুয়া কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না, কারণ সে স্টুডেন্ট, তার স্পেশালাইজেশনই কমপ্লিট হয়নি। তাহলে সে কীভাবে এক্সপার্ট হতে পারে? প্লাস বিরূপাক্ষ প্লাস অভিক, সেও সেখানে ছিল, সে সেখানকার ফ্যাকাল্টি না। তাহলে কিভাবে তাহলে সেখানে থাকতে পারে? পরিষ্কার বোঝা যাচ্ছে তো তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত চেষ্টা হয়েছে। কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট। ওখানে তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি, তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক। ফেলুদা বা ব্যোমকেশ তাদের সংখ্যা না বাড়িয়ে যেখানে যেখানে আপনাদের অসঙ্গতি মনে হবে, যেখানে যেখানে আপনারা তথ্য প্রমাণ দিতে চাইবেন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ওখানে সিবিআই বলে একটি সংস্থা আছে। সিবিআই এই সংস্থাটিকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে এই ঘটনাটি তদন্ত করার। ফলে স্টেটমেন্ট দিয়ে তার সঙ্গে ডকুমেন্টগুলো দিয়ে দিন, যারা তদন্ত করার তারা তদন্ত করুক। দেখুন, এই বিতর্কের ক্যানভাসে প্রত্যেক দিন নতুন নতুন চরিত্র। আবার একটা ভাইরাল অডিও সামনে এসেছে, মাস তিনেক আগের একটা অডিও। সেখানে বিতর্কের কেন্দ্রে যিনি রয়েছেন তিনিও এক চিকিৎসক, নাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। অবশ্য যা শোনাবো তারপর আপনিও বলবেন ইনি চিকিৎসক না মাস্তান। শুনুন। তবে বলে দিই,
এই অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? তো তা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, নাম শুনেছিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2 বার ফোন করবো, আমি কাউকে 2 বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? বলেছিলাম আপনি বলবেন ইনি কি চিকিৎসক, ডন। তবে বিরূপাক্ষ বিশ্বাসকে আমরা ফোনে ধরেছিলাম ওনার প্রতিক্রিয়া জানতে। উনি সেফ খেলেছেন, এআই এর সাহায্য নিয়েছেন। শুনুন। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি।